আমার আলোচনার দুটো বিষয়, একটা হচ্ছে অভিজিৎ এবং এই যে বইটা নিয়ে। তো অভিজিৎ প্রসঙ্গটা যখন তুলেছে তখন বলি যে আচ্ছা কেন আমি বললাম যে আমি এই বইটা করতে পারছি না। কারণ এর আগে আমি বাংলাদেশে বা হয়তো একটু বেশি দাবি হয়ে যায় যে এই ধরনের ডকুমেন্টেশনের কাজ বাংলাদেশে বোধহয় আমি প্রথম করি। তার আগে ওইভাবে একটা দলকে ধরে যে ডকুমেন্টেশন, সেই ধরনের কাজ আমি দেখিনি, হয়তো আছে কিন্তু আমি দেখিনি। তো সেই কারণে যেটা হয় যে একটা কাজ করার পরে আমার কাছে অনেকগুলো বড় বড় দলের কাজের অফার আমার কাছে এসছে এবং কাজগুলো করতেও শুরু করি এবং একসময় মনে হলো যে আমি এই কাজগুলো আমার দ্বারা হবে না এবং আমি সমস্ত কাজগুলোকে বন্ধ করে দিই এবং প্রায় 2-3টি টেলিভিশন টক শোয়ে আমি বলি যে আমি বাংলাদেশে কোনো কাজ করব না। তার কারণ হচ্ছে গিয়ে যে প্রথম কথা হচ্ছে মেটেরিয়ালের অভাব, আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোথায় যেন নাটকের যে দলগুলো, সেই দলগুলো সে খুব নিরপেক্ষভাবে নিজের তথ্যাদি ভবিষ্যতের কাছে রাখতে চায়, সেখানে নিজেই ঝাড়াই বাছাই করতে চায়, যেটুকু ভালো যেটুকু সুন্দর সেটুকু রাখবে, বাকিটা থাকবে না, এইরকম নানান বিষয়। এবং আরও একটি বিষয় নিয়ে খুব আমার সঙ্গে গোলমাল বাঁধল, সেটা আমার মনে হয় আমাদের দেশে এই আলোচনাটা আমাদের দেশেও হয় না, কিন্তু এটা খুব জরুরি একটা বিষয় বলে আমি মনে করি। সেটা হচ্ছে থিয়েটার ইকোনমি। থিয়েটার ইকোনমি নিয়ে কোনো আলোচনা আমাদের দেশে হয়েছে কিনা আমি জানি না। আজ থেকে 50 বছর আগে থিয়েটারের ইকোনমিটা কেমন ছিল, আজকে কেমন, সেই ইকোনমির উপর ভিত্তি করে কিভাবে থিয়েটার গড়ে উঠত, ভালো থিয়েটার কিভাবে তৈরি হতো, এগুলো ভীষণভাবে ডিপেন্ড করে। আমরা একটা মুহূর্তও বাঁচি না ইকোনমির ছাড়া, অথচ থিয়েটারের আমি একটা ইতিহাস লিখবো, তার ইকোনমি থাকবে না, ইকোনমিক্সটাই থাকবে না। এটা আমার কাছে মনে হয়েছিল যে এটা বোধহয় ঠিক কাজ হচ্ছে না। তখন আমি ভাবলাম যে এই কাজগুলো না করাই ভালো। আর দ্বিতীয় যেটা হলো যে আমি এখানে থাকি, এখান থেকে বাংলাদেশে গিয়ে গিয়ে কাজ করা, যে তথ্যটুকু আমি হাতের সামনে পাই সেটুকুই আমার কাছে সত্য। বাকি সত্যটাকে যে নানান কোণ থেকে দেখতে হয়, সে দেখার জন্য যে সময় বা যে মেটেরিয়াল ইত্যাদি যে পাওয়া, সেগুলো আমার কাছে প্রায় ক্রমশই দুষ্কর হয়ে উঠতে লাগলো। এবং এক সময় প্রায় এই সমস্ত বড় বড় অনেকগুলো দলের কাজ, সেই কাজগুলো শুরু করেও তারপরে আমি ছেড়ে দিয়েছি, কাজগুলো করব না জানিয়ে দিয়েছিলাম। রতনদাকে নিয়ে কাজটা করতে গিয়ে আমি প্রতিক্ষণই রতনদার সামনে গিয়ে ফেলছি মেটেরিয়ালগুলোকে, সেগুলো দেখাচ্ছি। পুরো বইটা ডামি তৈরি করে নিয়ে, এখন সুবিধা আছে, পুরো ডামি করে নিয়ে রতনদাকে দিয়ে 1 বছর দিয়ে রেখেছি। তারপরে সে বইটা দিয়েছে, তারপরে করা, এই যে বিষয়গুলো, এটা একটা দীর্ঘ প্রসেস এবং প্রচণ্ড ধৈর্যের কাজ। হয়ে যাওয়ার পর বোঝা যায় না যে এটার পিছনে কি পরিমাণ পরিশ্রম লাগে। রতনথিয়ামের ওই বইয়ের কাজটা করতে আমার 8 বছর লেগেছে। 8 বছর, তাতেও আমি মনে করি যে এখন অসম্পূর্ণ আছে। ব্রেকটের কাজটাও ঠিক ওই রকম, যে হঠাৎ নানান কিছু খবর পাই, তখন আবার সেগুলোকে সংগ্রহ করতে দৌড়ই। পরে যখন আবার সংস্করণ হবে তখন আবার এগুলোকে জুড়ে দেওয়া হবে। এইভাবে যে সংরক্ষণের যে কাজটা, এই কাজটা করাটাই হচ্ছে আমাকে গবেষকই বলুন আর যাই বলুন, কিন্তু আমি মনে করি যে আমি একজন খুব সচেতন দর্শক এবং আমি ভাগ্যবান যে আমি সেই সৌম্যমিত্র, উৎপল দত্ত থেকে শুরু করে, তৃপ্তি মিত্র থেকে শুরু করে আজকের প্রজন্ম পর্যন্ত থিয়েটার আমি দেখে যাচ্ছি। সে বিষয়টা হচ্ছে যে বীর সেন কেন, সেটাও কিন্তু এই পরিপ্রেক্ষিতেই। বীর সেন মানে আমরা এত অপদার্থ যে বীর সেন কথাটা যে একটা কথা, একটা শব্দ, এটাও আমরা জানি না। আমরা অনায়াসে লোকটিকে বীর নাম দিয়ে দিলাম, সেন টাইটেল করে দিলাম। মানুষটার নাম ছিল অজিত মণ্ডল, তিনি ছদ্মনাম নিয়েছিলেন বীর সেন। বীর সেন একটা আমাদের পুরাণেও বীর সেনের উল্লেখ আছে এবং উইকিপিডিয়াতেও একটা উল্লেখ আছে। যে কাগজটা পেয়েছেন সেখানে দেখবেন যে সেখানে বলা হয় যে একমাত্র তুমি, অনলি ইউ,
একমাত্র তুমি, ওই বীরসেন শব্দটার, সেইটা ঠিক করতেও সময় লেগেছে আমার। বলে 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 যে ভাই দুটো আলাদা একসঙ্গে একটা নাম বীরসেন। ফলে আমাদের প্রিলিমিনারি একটা তথ্য সম্পর্কে যে জানা বা জানবার চেষ্টা করা, সেইটুকু পর্যন্ত নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে বীরসেন সম্পর্কে আমরা প্রায় কেউ কিচ্ছু জানি না। এখনো পর্যন্ত আমি একটা ছবি উদ্ধার করতে পারিনি, ওনার একটা ছবি প্রতিকৃতি কোনোভাবে উদ্ধার করতে পারিনি। তার কারণ হচ্ছে মানুষটা ছিলেন ট্যালেন্টেড, কিন্তু ওই যে নিজেকে ভবিষ্যতের কাছে রেখে দেবার জন্য তার কতগুলো ক্যারিশমা লাগে, তার কতগুলো পথ চলার কতগুলো ট্যাকটিস থাকে, সেই ট্যাকটিসের বাইরে ছিলেন সেই মানুষটা। মানে তার কাছে নাটক লিখেছেন অনেকগুলো, শতাধিক নাটক লিখেছেন, যাত্রা লিখেছেন, কিন্তু তার লেখার ধরন ছিল হচ্ছে আমি নাটক চাইলাম, হ্যাঁ দেবো নাটক, তা আমাকে আজকে দিল 4 পাতা বলে 4 পাতাটা দিয়ে দিল। তারপরে দু সপ্তাহ পরে আবার দিল 2 পাতা, 2 পাতা লেখা 2 পাতাটা দিয়ে দিল। একটা নাটক উদ্ধার করা যায়নি। যে লোকটা শতাধিক নাটক এবং যাত্রা লিখেছেন এবং সেই সময় খুব বিখ্যাত কিছু কাজ করেছেন, যে লোকটি, তার কোনো নাটকের স্ক্রিপ্ট এখনো পর্যন্ত আমি জোগাড় করতে পারিনি। তার যারা বন্ধুবান্ধব যারা জীবিত আছেন তাদের কারোর কাছে পাইনি, একটা ছবি তাদের কাছে পাইনি। এইরকমই ছিল, খ্যাপাটে একটা মানুষ ছিলেন। এবং যেটা হয় যে এই ধরনের কাজ করতে গিয়ে আপনি যদি একটু স্বীকৃতি না পান, তাহলে সংসারে আপনি অপাঙ্ক্তেয় মানুষ। বীরসেন তেমনি একজন অপাঙ্ক্তেয় মানুষ ছিলেন। তিনি একবার ঠিক করলেন যে নিয়মিত যাত্রা করবেন, নিয়মিত প্রসেনিয়ামে তিনি পেশাদার মঞ্চে অভিনয় করবেন। বাড়ির সমস্ত গয়নাগাটি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তিনি কয়েকজন শিল্পীকে টাকাও দিয়ে দিলেন। কিন্তু তারপরে যিনি কথা দিয়েছিলেন যে নিয়মিত টাকা পয়সা দেবেন, শুরু করুন টাকা পয়সা দেব, সে সরে গেল। সরে যাবার ফলে সংসারেও তিনি অপাঙ্ক্তেয় হয়ে গেলেন। এবং এমনও হয়েছে অবস্থা যে তিনি বহুদিন, দিনের পর দিন কোথায় আছেন, কি খাচ্ছেন জানে না। হঠাৎ হঠাৎ মাঝখানে চলে আসতেন কোনো বন্ধুর বাড়িতে, এই 10 টাকা দিবি, একটু খিদে পেয়েছে কিছু খেতে দিবি, ওই খেলো, 10 টাকা নিল, নিয়ে আবার কোথাও চলে গেল। তাকে বন্ধুরা একবার উদ্ধার করেছে এই দমদম প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের বাচ্চাদের মাঝখানে গিয়ে বসে আছেন, তাদের নিয়ে বসে আছেন তিনি। এইরকম একজন খ্যাপাটে একজন মানুষ, তার পক্ষে সম্ভব হয়নি যে নিজেকে ভবিষ্যতের কাছে ধরে রাখবার জন্য যে উপায়, সেই উপায়গুলো নেওয়া, বা তাকে নিয়ে তার সঙ্গে যারা কাজ করেছেন তারাও সেই কাজটা করেনি। তো এহেন মানুষটিকে নিয়েও আমরা কেন করছি কাজটা? আমরা আরও একটি তথ্যের জায়গা থেকে বারবার ভুল করি। সেই ভুলটা সম্পর্কে আমি বারবারই বলি, এখানে আমার অনেক বন্ধু আছে, তাদের কাছে বলেছি, আবারও বলছি কথাটা, যে কার্জন পার্কে প্রথম ওপেন এয়ারে থিয়েটার করার বাংলায় যে চালু হলো, সেটা প্রথম করেছিল সিলুয়েট এবং বীরসেন, নট বাদল সরকার। বাদল সরকার তার দল নিয়ে শতাব্দী দলটি কার্জন পার্কে মাত্র 2টি অভিনয় করেছে। কিন্তু প্রচার মাধ্যম এমনই যে কার্জন পার্ক সমান সমান বাদল সরকার, আরও অনেক দল সেখানে, এবং বাদল সরকার অন্যান্য দলের সঙ্গে কাজ করেছেন। কিন্তু শতাব্দী যদি ওই পিরিয়ডটা দেখি, তখন আমরা দেখব যে শতাব্দী এই 2টি মাত্র অভিনয় করেছে। এবং বীরসেনই প্রথম আমাদের বাংলায় যিনি ওপেন স্পেসে থিয়েটার করার কাজ শুরু করেছিলেন, এবং সেটাও প্রসেনিয়ামে তিনি কাজ শুরু করতেন। কিন্তু প্রসেনিয়ামে কাজ করতে গিয়ে দেখলেন যে কেবলই টাকার চলে যাচ্ছে, দর্শক পাচ্ছি না। তো একদিনের যে ঘটনাটা হলো, সেদিন একটা টিকিট বিক্রি হয়েছে। তো যেদিন অভিনয় হবে তার আগের দিন তো রিহার্সাল থাকে, সেই রিহার্সালে বসার আগে উনি বললেন সবাই একটু বসে মিটিং করে বললো যে কালকে না আমরা অভিনয়টা ওখানে করব না, আর ওই দর্শকটিকে চেষ্টা করো যার মাধ্যমে টিকিটটা বিক্রি হয়েছে ওনার টাকাটা ফেরত দিয়ে আসার।
তা আমরা কোথায় অভিনয় করব? তখন বললাম আমরা কার্জন পার্কে অভিনয় করবো, কারণ ওখানে প্রচুর লোকজন গল্প করতে এই করতে আসে। আমরা মিউজিক করব কি, যে ওখানে একদল হিন্দি ভাষাভাষীর মানুষ, তারা ঢোল টোল বাজিয়ে সন্ধ্যেবেলা গান টান করে, ওদেরকে গিয়ে আমি রিকোয়েস্ট করব। এই তার শুরু। বাদল সরকারও কিন্তু প্রসিনিয়ামেই কাজ শুরু করেছিলেন। যখন প্রসিনিয়ামে ফেল করলেন তিনি, তখন তিনি ঠিক করলেন যে আমি এমন নাটক করব যে নাটকের খরচ 100 টাকার বেশি হবে না, এবং সেই 100 টাকায় আমি তুলে নিয়ে আসবো। এটা হিসেব করে দেখলেন যে আমি 100 টাকাটা তুলতে পারবো এবং আমার প্রযোজনার খরচ হবে 100 টাকা। তো এই মানুষটিকে আমরা ইতিহাসে স্থানই দিলাম না কোনোভাবে। সেই কারণেই মনে হয়েছিল যে প্রথম কথা ওনার লাইফ স্কেচটাই ছিল না। এই লাইফ স্কেচটা করতে গিয়ে আমাকে কতদিন যে ঘুরতে হয়েছে কত জায়গায়, এবং এখনও মনে করি এই মোটাই একটা অসম্পূর্ণ একটা লাইফ স্কেচ। সেই লাইফ স্কেচটা যখন অভিক আছে, ওর ভাবনা থিয়েটার পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটা। তো সেই লাইফ স্কেচটাও আরও ডিটেল করা দরকার, সেই সময়টাকে ডিটেল করা দরকার। যখন উনি কাজ করছেন তখন বাদল সরকারের থার্ড থিয়েটার কনসেপ্টটাই আসেনি আমাদের বাংলা থিয়েটারে। তার বহু আগে তিনি এই কাজটা করছেন। তো এই যে বিষয়টা, যে এহেন একটা মানুষ, পায়োনিয়ার একটা মানুষ, সেই পায়োনিয়ার মানুষটাকে নিয়ে কোনো কাজ কোনো কথা কখনো হয় না। ওরা যখন বললো যে একটা স্মারক বক্তৃতা করবে, তখন আমি ওদেরকে বললাম যে বীর সেনকে নিয়ে করো, অন্তত এই 29 তারিখে তাকে নিয়ে তো 2-4টে কথা আমি না বলে আর কেউ তো বলবে, বা যারা শুনলেন তারা তো বলবেন, বা যদি কেউ ভালোবেসে থাকেন, যে যদি মনে হয় যে তাকে নিয়ে একটু খোঁজাখুঁজি করতে হবে, খুঁজবেন। সত্যি আমি এরা ছবি খুঁজে পাচ্ছি না, যদি কেউ একটা ছবি খুঁজে আমাকে দেন আমি উপকৃত হই। তার সত্যি আমি তার কোনো নাটক এখনো পর্যন্ত একটাও পাইনি। যদি আপনারা কোনো সূত্র ধরে খুঁজে পান, সেই নাটকগুলো দিন, আমরা ছাপতে চাই, প্রকাশ করতে চাই, রেখে দিতে চাই। আমরা পানুপালকে নিয়ে কোনো কাজ হয়নি, এই প্রথম একটা বই বেরোলো। শতাধিক নাটক লিখেছেন তিনি, মাত্র 7টা না 8টা নাটক আমি পেয়েছি, আর বাকি কোনো নাটকগুলো পাওয়াই যাচ্ছে না, পাওয়া গেলই না। কিন্তু তবুও মনে হচ্ছে ঠিক আছে, ওই 7-8টা নাটক দিয়েই পানুপালের উপরে বইটা অন্তত থাক, তারপরে ভবিষ্যতে যা হয় হবে। তো এইভাবে করতে করতে আমরা এগোবার চেষ্টা করছি, আর চাইছি যে নবীন প্রজন্ম যাতে এগুলোতে উৎসাহিত হয়। গগনের মতো যারা টিচার আছেন তাদেরকে অনুরোধ করবো যে তার ছাত্রছাত্রীদের যদি এই ধরনের কাজগুলোতে তারা উৎসাহিত করে। স্কুলের কথা তো শুনলাম, কলেজ আর কলেজে পড়ার সময় ওই আপনার ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার কথা শুনলাম। কলেজ আর ইউনিভার্সিটির একটু গল্প। আন্তরিক বন্ধু আর পাঠ্যসারথীদের আছে, বাকি বসে আছে বহু বছর আগে, আমার মনে হয় 2012 সালেও হতে পারে। আর সহস্র দোতারা বলে একটা অনুষ্ঠান হয়েছিল কালিকা প্রসাদ ভট্টাচার্যের, যেখানে আশিদার সঙ্গে আমার দেখা হয়। এবং আমার এখনও মনে আছে কলা মন্দিরের করিডোরে 3 জন মানুষ গানের পরে আমি ফিরে চলে আসছিলাম, আমাকে থামিয়ে কথা বলেছিলেন। তাদের মধ্যে একজন আশিসদা ছিল, এবং আশিসদা ইচ্ছা প্রকাশ করেন অবগাহন প্রহরে উজানে করবার জন্য, এবং সেটাই আমার প্রথম একক অনুষ্ঠান কলকাতাতে। সেই অনুষ্ঠানটা হয়েছিল কলা মন্দিরে, এবং সত্যি দোহার আর কালিকা প্রসাদের মানে সাহায্য না থাকলে, সেই বা সাপোর্ট না থাকলে সেই অনুষ্ঠান করা খুবই মুশকিল হতো। এবং আমার এখনো মনে আছে অনুষ্ঠান ছিল হাউসফুল, এবং সেই অনুষ্ঠানের কথা এখনো মানুষ কখনো ভোলে না। তারপরে এইভাবে আমরা প্রতি বছরই প্রায় একবার করে অবগাহন প্রহরে উজানে হয়ে এসেছে, এবং বরাবরই মানুষের একটা প্রচুর মানুষের সাড়া আমরা পেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং এই অনুষ্ঠান একটা মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই অনুষ্ঠান একমাত্র কোভিডের সময়তে হয়নি, কিন্তু তাছাড়া কখনোই বাদ পড়েনি। এখন কোভিডের সময় চলে যাওয়ার জন্য হয়তো এটা আবার শুরু হবে। এইভাবে গভীরভাবে বাউল দর্শনকে দেখা, বোঝা, জানা, এবং এককভাবে কোনো শিল্পীকে এইভাবে এতক্ষণ ধরে বাউল শিল্পীর অনুষ্ঠান,
এটা একমাত্র অবগাহনেই হয়ে থাকে, এবং এর পুরোপুরি আদি ধারাতে কোনো অনুষ্ঠানের বাকি কোনো যন্ত্র বাদ্যযন্ত্র না নিয়ে। তো এটার ধরে রাখা এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা পুরো অবদানই কিন্তু আশিস দার, এবং সেখান থেকেই আশিস দার সঙ্গে আমার গভীর সম্পর্ক শুরু হয়, ভাই বোনের সম্পর্ক শুরু হয়। আমরা আর্টিস্টিক দিক থেকে আমাদের মধ্যে যোগসূত্র রয়েছে ঠিকই, কিন্তু সেটা ছাড়িয়ে গিয়ে কোথায় যেন একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, খুবই আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আশিসদাকে বা আশিসদার যে পরিবার, তাকে আমার নিজের পরিবার বলেই মনে হয়, এবং আমার মনে হয় আশিসদারও তাই মনে হয়। আর সেইভাবেই আশিসদা যখন আমার কাছে আসে, আশ্রমে আসে, তার মধ্যেও সেই মনোভাবটা আমি দেখতে পাই। তো এইভাবে যদি বলি, এবং আশিসদার নিজের কাজ সম্পর্কে যদি আমি কিছু বলি, আশিসদা হচ্ছে নাট্য সমালোচক। এই নাট্য সমালোচনা খুবই বিরল, সমস্ত বিশ্বেই নাট্য সমালোচকদের সংখ্যা অত্যন্ত সীমিত, এবং এটা একটা গভীর একটা বিষয়, এবং অত্যন্ত অধ্যবসায়ের সঙ্গে এ কাজ না করলে পরে এর গভীরে যাওয়া অসম্ভব। এবং ভারতের প্রতিনিধি হিসাবে আশিসদা অনেক আন্তর্জাতিক নাট্য যে উৎসব হয় তাতে উনি প্রতিনিধিত্ব করে থাকেন, এবং খুবই রিমার্কেবল বই উনি লিখেছেন, এবং সেগুলো পরবর্তী প্রজন্মের কাছে একটা সম্পদ হয়ে থাকবে, কারণ তাতে উনি সবই নথিবদ্ধ করেছেন। ওনার যে অভিজ্ঞতা, বিভিন্ন নাট্য ফেস্টিভ্যালে ওনার যাওয়া, বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হওয়া, এবং তাদের সম্পর্কে লেখা, এগুলো সবই আশিসদা করেছেন, এবং বাংলাতে সেটা একটা সম্পদ হয়ে থাকবে বাঙালি পাঠকদের কাছে। যদিও আমরা এরকম আশিসদার মতো মানুষ, যাদের কাজ অত্যন্ত সুগভীর, এবং আমাদের বাংলার সাহিত্য বা বাংলার যে নাট্যচর্চা বা বাংলার যে শিল্প চর্চা, আধ্যাত্মিক চর্চা, যদিও আমাকে সবসময় আশিসদা বলেন যে আমি ভগবানে বিশ্বাস করি না, কিন্তু আমার তোমাতে বিশ্বাস আছে। তো সেই জায়গা থেকেই বলতে পারি যে সেইভাবেও আশিসদার মধ্যে একটা আধ্যাত্মিক যোগসূত্রও রয়েছে যে ওনার কাজের মধ্যে, কারণ আমাকে উপস্থাপনা করা অবগাহনের মধ্যে সেটাকে বাংলার যে আধ্যাত্মিক পরম্পরা রয়েছে তাকে উপস্থাপনা করা, তার কারণ বাউল সেটাই রিপ্রেজেন্ট করে। এবং বাউলের যে আত্মদর্শন, সেই আত্মদর্শন বাঙালির ভাবনা চিন্তার ফসল, বাঙালির আত্মমনন আত্মস্মরণের ফসল, এবং এই যে পরম্পরা, এটা খুবই ইউনিক, এবং এর সঠিক জায়গাকে দান করা, সঠিক স্থান প্রদান করা, এটাতে আশিসদার বিশেষ অবদান রয়েছে। এতে আমার বললে এতে কোনো অপরাধ হবে না, এবং সেটা মানে খুবই উল্লেখযোগ্য। জানতেই হোক অজান্তেই হোক, কিন্তু এরকম একটা কাজ গভীরভাবে মানুষকে স্পর্শ করেছে, অবগাহনের কাজ। এবং আশিসদার যে একটা বিশেষভাবে দেখতে পাই, সেটা হচ্ছে যে অদম্য একটা আগ্রহ, অদম্য প্রচেষ্টা মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, অন্যান্য শিল্পীদের অ্যাপ্রিসিয়েট করা। যেমন এখানে এসেছিলেন উনি শান্তিনিকেতনে, তো এখানে অবনীদার মিলন মঞ্চ, মিলন মেলা যেটা রয়েছে, থিয়েটার গ্রুপ, সেই থিয়েটার গ্রুপ বহু কাজ করেছে, কিন্তু আমাদের বাঙালি যারা, তারা খুব কম এই থিয়েটার গ্রুপ সম্পর্কে জানেন। অথচ ইউরোপের যে কোনো থিয়েটার ক্রিটিককে জিজ্ঞাসা করলে মিলন মেলার কথা বলতে পারবে সবাই, অবনীদার কথা, অবনীদার কাজ সবাই জানে। সেটাকে খুঁজে খুঁজে আশিসদা কিন্তু অবনীদার সম্পর্কে লিখেছে। তো এইরকম ভাবেই খুবই রেয়ার কতগুলো কাজ, যেগুলো আশিসদার যাত্রার কারণেই আশিসদা সারা পৃথিবীতে ঘুরে ঘুরে এই ব্যাপারগুলোকে উনি জানতে পেরেছেন, যে অনেক মানুষ, ভারতবর্ষের মানুষ যারা সুগভীরভাবে কাজ করেছেন, ভারতে থেকেই কাজ করেছেন,
কিন্তু তাদের কাজের সঠিক মূল্যায়ন হয়নি। এই কাজগুলো আশিসদার মাধ্যমে কিন্তু অনেক প্রকাশ পেয়েছে। তো আশিসদা একজন গভীর চিন্তাশীল মানুষ। আশিসদার কাজ, যদি উনি আমাকে বলেন যে আমি খুবই সেলফিশ, কিন্তু ইন এ ওয়ে সেলফলেস। অন্যান্য আর্টিস্টদেরকে অ্যাপ্রিসিয়েট করা, অন্যান্য যে শিল্পের কাজ রয়েছে, শিল্প কাজ হয়েছে, সেগুলোকে তুলে ধরা এবং তার জন্য একটা লিটারেচার তৈরি করা, একটা লেখা তৈরি করা। কারণ লিখতেই হবে, লিখলে পরে বিষয়টি নথিবদ্ধ হয়ে থাকে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ যেটা আশিসদা করে থাকে। পার্সোনালি আমি এটুকু বলতে পারি যে আশিসদা মধ্যে একটা সুমধুর ভাব রয়েছে, নিজের ভাই দাদার মতো ভাব রয়েছে, এবং আশিসদাকে যা খুশি তাই বলা যায়। আশিসদা আমাকে যা খুশি তাই বলতে পারেন, এরকম একটা জায়গা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। সেই জায়গা থেকে এতটা আপনভাবে কাউকে দেখলে পরে তার সম্পর্কে কিছু বলা মুশকিল হয়ে পড়ে। তাহলেও আমি চেষ্টা করলাম। আর কি বলবো, আশিসদা মঙ্গল হোক, সুস্থ থাকুন, আরও মানুষকে অনুপ্রাণিত করুন, ওনার কাজ আরও ব্যাপ্তি প্রকাশ করুক, এই প্রার্থনা করি। জয় গুরু। Good day. You know, of all the persons gathered here for this tribute, I am the one who knows Ashish Goswami the least. And so, despite this brief acquaintance, I am honored that I have been asked to speak about his greatness. Ashish and I met only a year and a half ago, in February 2020. We were in Fujairah, there to attend the Fujairah International Arts Festival, and within it the International Monodrama Festival. We also stayed in the same hotel, and therefore we frequently bumped into each other every day, waiting for a bus that would take us from the lobby to the events of the day. Aside from a Greek anthropologist whom I met in a conference the year before, I did not know anybody or any of the delegates staying in the hotel. But being an Asian, I am drawn to meet other Asians, and Ashish was the only Asian in the lobby whom I could relate to. So we introduced ourselves and said hello, and then sat together in the bus, where we talked and had conversations and got to know each other more. And I'm glad he was from India, because my grandfather was Indian, and therefore every time I meet an Indian in a conference or wherever I am, I'm always have this idea that I'm connecting with my grandfather's country. And so that was it. And in the process of conversing, Ashish also gave me a copy of his book, which I read for the next few days while at the conference. And from all this meeting, which was met for 5 days, and then after 5 days we left, and I thought I would never see him again until maybe another conference comes up. But then Ashish messaged me on Facebook, and I replied, and we continued the conversation after Fujairah. And from those conversations and from the book, maybe I just have one thing to add or to say about Ashish in the brief time we were together, in the brief time that we have known each other. And I think the one phrase I can imagine is that Ashish has a strong, passionate sense of social justice. I could see it in his book, in the way he wrote, in the kinds of plays that he liked, in the kind of plots and stories that he favored. I could see it also in his commitment. He's an eyewitness to a lot of Indian theater history and to Indian history itself. And many of the things that happened in his country affected his outlook and his aesthetic preferences and his liking for plays.
I remember one day in the bus, as we were seated together, we looked out the window and we saw a building being constructed. And he told me, you know, Ricky, our countrymen made that building. And true enough, he was referring to Indian and Filipino laborers who went to the Middle East as overseas workers and toiled in construction, making a building like that. And it dawned on me that this man has a very good sense of social justice, of equity, of migrant labor, of migrant force to go overseas to work, and that kind of thing. And I'm sure he's also a kind and caring man. And for that, maybe we will continue the conversations as we go on. And for that, it has been a pleasure and a treat and a privilege to know Ashish Goswami. So whatever the occasion this is, my greetings and my congratulations and best wishes to you, Ashish, for the good deeds you have done and for the good that is in your heart. Thank you very much. Vidwan Sarvatra Pujyate. In my first visit to India, I met him at Kolkata airport. He welcomed me with his fresh flowers. His mild and voice made his appearance more humble. At the time, I was heading to Rourkela with my drama troupe. I met him again in Rourkela at the International Theatre Conference, which was organized by Spandan organization in Rourkela. We had a good time. We shared our experiences on Sri Lankan and Indian theatre and also our regional theatre practices. He thoroughly mentioned bilateral and multilateral cooperation internationally on performing arts. And also he emphasized the importance of preservation of performing arts. On my way back to Colombo, we met again in Kolkata. He gave me his assistant to explore the cultural capital of India. Now we are friends. Dr. Ashish Goswami. He introduced to me the eminent Indian dramatists like Sri Subodh Patinayak and also organizations such as ARTED. I really admire his regional reputation by integrating our regional theatre practitioners together. He visited Sri Lanka a couple of years ago for the Colombo International Theatre Festival as a special guest. At that International Theatre Festival, he played a vital role more than a special guest. We pay our gratitude to his contribution at the compiling process of national theatre policy in Sri Lanka. And also we invited him to address drama school students at the Tower Hall Theatre Foundation, which functions as the National Center of ITI during his visit. His ideas on contemporary Indian alternative theatre practices and importance of the theatre preservation made constructive discourse among Sri Lankan theatre practitioners. And also he inspired the young theatre practitioners too. As a network maker, he collaborates theatre practitioners all over the world. His passion of theatre is truly admirable. It is great honor to me to have this opportunity to felicitate him. He is a man of independent in spirit. He is absolutely modest and with regard to his knowledge. I wish him all success and healthy, wealthy future to empower and nurture his arts practices. Stay safe and blessed, my big brother. Again, Vidwan Sarvatra Pujyate. Pranam, Dr. Ashish Goswami. आयुबोवन नमस्कार
I am M. Safir, theatre practitioner and festival director of Colombo International Theatre Festival from Sri Lanka. I am very happy to speak few words about Dr. Ashish Goswami. It was in 2018. I met him at Colombo International Theatre Festival as a guest who participated in the festival which we organized. He was like an elder brother to me. From our first day of the meeting, which continuously up to date. Ashish, who is known to you, is theatre critic, playwright, author, actor, director, film director, like that. He's working in very wide range. In that fullest sense of the word, a veteran theatre practitioner. If I say something on behalf of myself about Dr. Ashish, he was not only continuously participating our Colombo International Theatre Festival. He was a strong resource contributor on our special wings of Colombo Theatre Forum held for international directors. Actually, I have thankful remind that his contribution was tremendous and value-added practice. Yeah, it was a really wonderful to meet Dr. Ashish and myself in different countries, in different festivals, discussing and sharing our ideas about the theatre practice in India, theatre practice in Sri Lanka, and global theatre trends and practice, etc. Like that. Yes, I have really felt and understand Dr. Ashish is honestly too much loves Bengali theatre, and he has made great sacrifice for it. So let him all dreams and sacrifice will come true. And on behalf of me and my team, I wish him the opportunity to engage in theatre for a long time in good health.